आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর এবিটিএ টেস্ট পেপারের 846 পৃষ্ঠার শর্ট কোশ্চেন নিয়ে মানে এমসিকিউ এসিকিউ আর 3 নম্বরের প্রসঙ্গ সহ প্রশ্ন আর তার উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা হবে। 2020 আর 21 সালের এবিটিএ টেস্ট পেপার 846 পৃষ্ঠা। এর আগে যেরকমভাবে তোমরা প্রশ্ন পড়ে উত্তরগুলো বলতে, তোমরাই প্রশ্ন পড়বে, তোমরাই উত্তর দেবে, আর যেখানে ভুল হবে সেখানে আমি কারেকশন করে দেব। আর যদি কেউ বলতে না পারে পরের জন চেষ্টা করবে উত্তরগুলো বলার জন্য। তাহলে 846 পৃষ্ঠার প্রথমে আছে এমসিকিউর প্রশ্ন। আয়ুষ, প্রথম প্রশ্নটা পড়ো। যারা হরিদাকে চিনতে পারে তারা বকশিশ দেয়। যারা হরিদাকে চিনতে পারে, প্রশ্ন হচ্ছে যারা হরিদাকে চিনতে পারে তারা কি করে, তাই তো? না, তারা বকশিশ দেয় কেন? তারা বকশিশ দেয়, প্রশ্নটা কি? যারা হরিদাকে চিনতে পারে তারা বকশিশ দেয়, তারপরে ড্যাশ দেওয়া, তারপরে অপশন দেওয়া। আচ্ছা, যারা হরিদাকে চিনতে পারে তারা বকশিশ দেয়। কত আনা সম্ভবত, বলো কি হবে? স্যার 1 আনা 2 আনা। 1 আনা 2 আনা, 1 আনা 2 আনা বকশিশ দেয়। ঠিক আছে শ্রুতি, পরের প্রশ্ন। তাছাড়া এত বড় বন্ধু, বন্ধুটি কে? তাছাড়া এত বড় বন্ধু, বন্ধুটি কে? হ্যাঁ বলো। একজন খ্রিস্টান মেয়ে। একজন খ্রিস্টান মেয়ে, নাম তো এখানে দেওয়া নেই, নাম কি? নাম দেওয়া নেই কিন্তু নামটা কি? খ্রিস্টান মেয়ের নাম কি? হিমা। খ্রিস্টান মেয়ের নাম ভুলে গেছো? কার মনে আছে? ভারতী জোসেফ। ভারতী জোসেফ। ভারতী জোসেফ। ঠিক আছে সোমদত্তা, পরের প্রশ্ন। এই দেশে কিছু হবে না এ কথা যিনি বলেন তিনি হলেন? এদেশের কিছু হবে না, হ্যাঁ কে বলেন? তপনের ছোট মেশো। তপনের ছোট মেশো, লেখক মেশো। ঠিক আছে ত্রয়ী, পরের প্রশ্ন। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কারা স্বপ্ন দেখতে পারলো? তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা কারা? কারা বলো? দেবতারা। দেবতারা, যারা 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল। ঠিক আছে জুনাইনা, পরের প্রশ্ন। পায়ে পায়ে হিমানির বাঁধ, রেখাঙ্কিত পদ্মের সঠিক রূপ হবে হিমানির নিচে দাগ। পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানির নিচে দাগ কারক, কোন কারক? না স্যার, কারক নেই এখানে, বলেছে মানেটা কি হিমানি। ও হিমানির, এর অর্থ কি? হ্যাঁ বলো। হিমানির বাঁধ, তাহলে হিমানির মানে কি? বরফের বাঁধ। বরফের বাঁধ, বরফ, হিমানি। ঠিক আছে রীতিশা। রীতিশা নাই। সৌম্যজিৎ। হ্যাঁ স্যার বলো। করণ বেশে কে আসবে? কি বেশে? স্যার বল। করণ করণ বেশে কে আসবে? স্যার করুণ বেশে। করুণ করুণ কি উল্টো পাল্টা পড়ে। করুণ বেশে কে আসবে? হ্যাঁ বলো, করুণ বেশে কে আসবে? প্রলয়োল্লাস কবিতার লাইন। প্রভাতের সূর্য। প্রভাতের সূর্য, এই জায়গার লাইনটা কার মুখস্থ আছে বলো? স্যার বলবো। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। এবার মহানিশার শেষে আসবে উষা, তারপর অরুণ বেশে, সরি, আসবে উষা করুণ বেশে। করুণ বেশে অরুণ হেসে, তাহলে কে আসবে? উষা আসবে। ঠিক আছে রাহুল। স্যার বলবো এখন? তো রীতিশা আছো, বলো পরের প্রশ্ন পড়ো। তারও ছিল ফাউন্টেন পেনের নেশা, তার বলতে বোঝানো হয়েছে? তারও ছিল ফাউন্টেন পেনের নেশা, তার বলতে বোঝানো হয়েছে, হ্যাঁ কার? কার ফাউন্টেন পেনের নেশা ছিল? হারিয়ে যাও কালি কলমের, বলো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। আর ফাউন্টেন পেনের নেশা কার ছিল আরেকজনের? শৈলজানন্দ মুখোপাধ্যায়। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের। ভেরি গুড রাহুল। আয়ুষ, পরের প্রশ্ন।
একজন বিখ্যাত দোয়াত সংগ্রাহকের নাম। একজন বিখ্যাত দোয়াত সংগ্রাহকের নাম। দোয়াত সংগ্রহ করতেন, বিভিন্ন ধরনের দোয়াত ছিল তার, সোনার দোয়াতও ছিল। বলো কি নাম? স্যার শুভ ঠাকুর। শুভ ঠাকুর। শুভ ঠাকুর। আমাদের এখন পেজ নাম্বার আলোচনা চলছে 846 পৃষ্ঠা। রিয়াশ্রী 846 শেষের দিকে যাও। স্যার কত পেজ? 846। ঠিক আছে 846 ঠিক আছে। হ্যাঁ স্যার। শ্রুতি পরের প্রশ্ন। প্রাবন্ধিক শ্রীপান্থ বর্ণিত সোনার অঙ্গ হীরের হৃদয় যুক্ত কলমটির মূল্য কত? প্রাবন্ধিক শ্রীপান্ত বর্ণিত সোনার অঙ্গ অঙ্গে হীরের হৃদয় এই কলমটির দাম কত? বলো। 2500 পাউন্ড। 2500 পাউন্ড। 2500 পাউন্ড মানে কত টাকা আমরা হিসেব করেছিলাম? 1,87,500 টাকা। 1,87,500 টাকা। 85,000। হ্যাঁ 1,00,000 87,000 ছিল। 87,000 ছিল। 87,500 টাকা। ঠিক আছে। সোমদত্তা পরের প্রশ্ন। সমস্যমান পদের অর্থ লোপ পেয়ে নতুন কোনো অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? সমস্যমান পদের অর্থ লোপ পেয়ে নতুন কোনো অর্থ প্রাধান্য পায়। সমস্যমান পদের অর্থ লোপ পেয়ে নতুন কোনো অর্থ প্রাধান্য পায়। হ্যাঁ, সমস্যমান পদের পূর্বপদ পরপদকে ছেড়ে দিয়ে অন্য পদ, তৃতীয় পদ কোন সমাসের ক্ষেত্রে প্রাধান্য পায়? বলো। বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের ক্ষেত্রে। ত্রয়ী পরের প্রশ্ন। হ্যাঁ স্যার। রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হলো? রাজায় রাজায় যুদ্ধ হয়, কর্তা রাজায় রাজায় কি কর্তা? বলো। ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা। ঠিক আছে। জোনাইনা পরের প্রশ্ন। ব্যাকরণে দ্বন্দ্ব শব্দের অর্থ? ব্যাকরণে দ্বন্দ্ব শব্দের অর্থ। হ্যাঁ, অর্থ কি? মিলন। মিলন। দ্বন্দ্ব মানে তো সংঘাত হয়, কিন্তু ব্যাকরণের অর্থ হচ্ছে মিলন। ঠিক আছে। রীতিশা। বিভক্তি প্রধান কারক ড্যাশ। বিভক্তি প্রধান কারক কি? কোনটি? কর্তৃকারক। কর্তৃকারক। এছাড়াও আগের দিন আমাদের আলোচনা হয়েছে কর্তৃকারক ছাড়াও যেটা মনে রাখতে হবে বিভক্তি প্রধান কারক কর্তৃকারক হয়। আর কি কি? কর্মকারক অধিকরণ কারক। কর্মকারক আর অধিকরণ কারক। ভেরি গুড। আর অনুসর্গ প্রধান কারক? করণ কারক। করণ কারক অপাদান কারক। করণ কারক, অপাদান কারক, নিমিত্ত কারক। ঠিক আছে। সৌম্যজিৎ অপশনে তো অধিকরণ কারক আছে। অধিকরণ কারক আছে তো, আর কর্তৃকারকও আছে, তাই তো? হ্যাঁ স্যার। অধিকরণ কারক আছে, কর্তৃকারক আছে। এখন কর্তৃকারকই লিখবে। অধিকরণ কারকে অনুসর্গ কি থাকে? অধিকরণ কারকে তো কোনো অনুসর্গ থাকে না, থাকে? না স্যার। তাও অধিকরণ কারকটাকে এটা অনুসর্গ প্রধান কারকের দিকেই ফেলে দাও। কর্তৃকারক, কর্মকারক। ও আচ্ছা, দুটো আছে, কর্তৃকারকও আছে, অধিকরণ কারকও আছে। কর্তৃকারক, কর্মকারক আর অধিকরণ কারক। তো দুটো যদি এরকম থাকে, কর্তৃকর্ম আর অধিকরণ যদি থাকে, কর্তৃটা আগে লিখবে, তারপরে কর্ম লিখবে, তারপরে অধিকরণ লিখবে। যদি অধিকরণ থাকে আর কর্তৃ থাকে তাহলে কর্তৃটা লিখবে। অধিকরণ আছে, কর্ম আছে, তাহলে কর্মটাই লিখবে। বোঝা গেল? মানে কর্তৃ আর কর্মকে আগের জায়গা দেবে বিভক্তি প্রধান কারক হিসেবে। বুঝলে? হ্যাঁ স্যার। সৌম্যজিৎ পরের প্রশ্ন। হ্যাঁ স্যার। সম্বোধন শব্দের অর্থ? সম্বোধন শব্দের অর্থ কি? বলো। আহ্বান। আহ্বান, ডাকা, সম্বোধন। ঠিক আছে। রাহুল। রিয়াজ আছো? বলো। অনুসর্গ মাত্রই অব্যয়। অনুসর্গ মাত্রই অব্যয় হয়। তবে এখানে অপশানে অব্যয় আছে ঠিকই, কিন্তু আমি এই বলেছিলাম অনুসর্গ অব্যয় ছাড়াও কোনগুলো অনুসর্গ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে? অসমাপিত ক্রিয়া।
অসমাপিকা ক্রিয়া, হ্যাঁ অসমাপিকা ক্রিয়াও অব্যয়পদ হতে পারে। ঠিক আছে রিয়াশ্রী, পরের প্রশ্ন। হ্যাঁ স্যার, 1-16 চিরসুখী উদাহরণটি হলো ব্যাপ্তি তৎপুরুষের। চিরসুখী ব্যাপ্তি তৎপুরুষ। চিরসুখী ব্যাসবাক্য বলো তো। চিরকাল ব্যাপী সুখী। চিরকাল ব্যাপী বা ব্যাপী আর সুখী। ঠিক আছে আয়ুষ, পরের প্রশ্ন। হ্যাঁ স্যার, একশেষ দ্বন্দ্ব সমাস হলো ড্যাশ। একশেষ দ্বন্দ্ব সমাস, হ্যাঁ একশেষ দ্বন্দ্ব সমাস বলো কোনটা উদাহরণ। স্যার এই তোমরা। তোমরা, আমরা, তোমরা এগুলো একশেষ সমাসের উদাহরণ। একশেষ সমাস কাকে বলে বলো তো? একশেষ দ্বন্দ্ব। স্যার যে দ্বন্দ্ব সমাসে অনেকগুলো পদ্ধতি কিন্তু দেখলে বোঝা যায় না। আওয়াজটা কেটে গেল, আবার বলো। স্যার যে দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যে দুয়ের অধিক পদ থাকলেও সমাসবদ্ধ পদ দেখে বোঝা যায় না। একশেষ দ্বন্দ্ব সমাস, যে দ্বন্দ্ব সমাসের সমাসবদ্ধ পদে একটি পদ শেষ কথা, মানে আপাত দৃষ্টিতে সমাসবদ্ধ পদে একটি পদ রয়েছে যেটা দেখা যায় বাইরের থেকে, একটা পদই শেষ কথা, কিন্তু ভাঙলে একাধিক পদ আসবে। যাই হোক, তাহলে আমরা, তোমরা এগুলো একশেষ সমাসের উদাহরণ, একশেষ দ্বন্দ্বের উদাহরণ। শ্রুতি, পরের প্রশ্ন। অপূর্ব রাজি হয়েছিল, পূর্ব কিসে রাজি? অপূর্ব রাজি হয়েছিল, বলো অপূর্ব কিসে রাজি হয়েছিল? রামদাসের স্ত্রী অপূর্বকে অনুরোধ করেছিল যে যতদিন না অপূর্বর মা বা বাড়ির কোনো আত্মীয় এসে তার সঙ্গে থাকছে ততদিন অপূর্ব যেন তার মিষ্টি খায়। এই কথাই মিষ্টি খায় এটা বলবে না, মিষ্টান্ন গ্রহণ করে। মিষ্টি বলতে মিষ্টিকে বুঝিয়ে যাবে, আর মিষ্টান্ন বলতে জল খাওয়ারকে বুঝিয়ে যাবে। মিষ্টান্নই বলবে। যতদিন না পর্যন্ত অপূর্বের বাড়ির কোনো আত্মীয় নারী এসে উপযুক্ত বাসার ব্যবস্থা করছে, ততদিন যেন রামদাসের স্ত্রীর হাতের রান্না বা স্ত্রীর হাতের জল খাবার যেন অপূর্ব গ্রহণ করে, খায়। ঠিক আছে, পরের প্রশ্ন সোমদত্তা। সূচিপত্রের নাম রয়েছে, সূচিপত্রে কি নাম রয়েছে? সূচিপত্রে নাম রয়েছে, সূচিপত্রে কি নাম রয়েছে? জ্ঞানচক্ষু গল্পের বলো কি নাম রয়েছে? সূচিপত্রে তপনের লেখা গল্প প্রথম দিনের নাম ও লেখকের নাম শ্রী তপন কুমার রায়, এই দুটি রয়েছে। হ্যাঁ, তাহলে সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে লেখকের নাম, গল্পকারের নাম শ্রী তপন কুমার রায়, আর গল্পের নাম প্রথম দিন, এই দুটো রয়েছে, গল্পকার আর গল্পের নাম। ঠিক আছে ত্রয়ী, পরের প্রশ্ন। হ্যাঁ স্যার, সপ্তাহে বড়জোর একদিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, বহুরূপী কাকে বলে? সপ্তাহে বড়জোর একদিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, বহুরূপী কাকে বলে বলো? বহুরূপী কাকে বলে? বহুরূপ ধারণ করে যে মানুষকে আনন্দ দিয়ে থাকে। বহুরূপী কাকে বলে? বহু রূপ ধরে মানুষকে আনন্দ দিয়ে থাকে। আচ্ছা, বহু রূপ ধরে বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তোলা এবং মানুষকে আনন্দ দেওয়া, তার বিনিময়ে যতটুকু পারিশ্রমিক পায় বা যতটুকু পারিতোষিক পায় সেটা দিয়ে তাদের সংসার চলে। বহু রূপ ধরে মানুষকে আনন্দ দেওয়া কাজ যাদের, তারাই হচ্ছে বহুরূপী। ঠিক আছে জুনাইনা, পরের প্রশ্ন। তবে এই বস্তুটি তোমার পকেটে কেন? কোন বস্তুর কথা বলা হয়েছে? তবে এই বস্তুটি তোমার পকেটে কেন? কোন বস্তুটির কথা বলা হয়েছে বলো? কোন বস্তু? পথের দাবি উপন্যাস থেকে আমরা জানতে পারি যে উদ্ধৃতাংশে বস্তুটি বলা হয়েছে গাজার কলকেটিকে, যেটি গিরিশ মহাপাত্রের পকেট থেকে পাওয়া গিয়েছিল। গিরিশ মহাপাত্রের পকেট থেকে পাওয়া গিয়েছিল গাজার কলকে, যেটা নাকি সে পথে কুড়িয়ে পেয়েছিল, কারো যদি কাজে লাগে তাই তুলে রেখেছে গাজার কলকে। ঠিক আছে রীতিশা, পরের প্রশ্ন। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথাটা? ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে, কোন কথাটা? হ্যাঁ বলো কোন কথা? তপনের লেখা গল্পটিকে মেশোর কারেকশন করে দেওয়ার কথাটা ছড়িয়ে পড়ে। তপনের লেখা গল্পটিকে কারেকশান করে দেওয়া, মেশো যে কারেকশান করবে ওই কথাটা ছড়িয়ে পড়ে, মানে মেশো কারেকশান করে দিয়েছে, মেশো তপনের লেখা গল্প কারেকশান মানে সংশোধন করে দিয়েছে, ওই কথাটা ছড়িয়ে পড়ে। ঠিক আছে পরের প্রশ্ন সৌম্যজিৎ। হ্যাঁ স্যার, আমাদের পত্নী আর পত্নী কেন?
আমাদের পদ নেই, আর পদ নেই কেন? কেন পদ নেই? কেননা যে কোনো দিকে পা বাড়ালেই চূড়ান্ত অঘটন ঘটবে, তাই জন্য। ঠিকঠাক হলো না গুছিয়ে। আমাদের পদ নেই কারণ আমাদের পদ অবরুদ্ধ। তাদের পদ অবরুদ্ধ। অবরুদ্ধ মানে কারণগুলো 4টে লিখতে হবে। ডান পাশে কি আছে? ধস। বাঁ দিকে কি আছে? গিরিখাদ। সামনে পায়ে পায়ে কি আছে? হিমানির বাঁধ। আর মাথার উপর? বোমারু। বোমারু। তাহলে চারদিকে পথ অবরুদ্ধ হয়ে রয়েছে। বেঁচে থাকার পথ, উপায়, রাস্তা সবই বন্ধ। এবং অন্তর্নিহিত অর্থে অনেকগুলো কথা বলা হয়েছিল আলোচনার সময়। কে পারবে? কি কারণে আমাদের পথ রুদ্ধ? বলো। মধ্যযুগীয় বর্বরতা। মধ্যযুগীয় বর্বরতা ফিরে এসছে। আর ধর্মান্ধতা। ধর্মান্ধতা। আর রাজনৈতিক অবক্ষয়। রাজনৈতিক অবক্ষয়। আর সামাজিক ও ধার্মিক অবক্ষয়। সামাজিক ও ধার্মিক অবক্ষয়, ধর্মীয় অবক্ষয় দেখা দিয়েছে। সব কিছু মিলেমিশে গেছে এখন। পথ অবরুদ্ধ। আর সাম্রাজ্যবাদীদের যে আঘাত, আক্রমণ, হানাদার, বোমারু বিমান। ঠিক আছে রাহুল, পরের প্রশ্ন। নাই। রিয়াশ্রী, রাজু। হ্যাঁ বলো। রাহুল বলো। বলো। বুঝতে না পারি। সাউন্ড আসছে না, বলো। এ মায়া তো বুঝতে না পারি। শুনতে পাচ্ছি না, সাউন্ড আসছে না। এ মায়া পিতৃ বুঝতে না পারি বলছি। রিয়াশ্রী পড়ো তো কোশ্চেনটা আবার। হ্যাঁ স্যার। এই মায়া পিত বুঝিতে না পারি। এ মায়া পিত বুঝিতে না পারি। হ্যাঁ, প্রশ্ন কে কি বুঝতে পারেনি? কে কি বুঝতে পারেন না বা পারেনি? হ্যাঁ বলো, কোন মায়া? কে কি বুঝতে পারেননি বলো। হ্যাঁ, রাবণ পুত্র ইন্দ্রজিৎ 3 বার শ্রীরামকে হত্যা করার পরও তার বেঁচে ওঠার এই কারণ কি বুঝতে পারেনি? হ্যাঁ, 3 বার, 2 বার আগে পরাজিত করেছে, পরের বার তাকে হত্যা করেছে। তা সত্ত্বেও তার পুনর্জীবন লাভ, তার আবার বেঁচে ওঠা। মারা গিয়েছে রামচন্দ্র, আবার বেঁচে উঠেছে। মারা গিয়েও এই যে বেঁচে ওঠার মায়া, এই মায়া ইন্দ্রজিৎ বুঝতে পারেননি। রাহুল আরেকবার বলো পরের প্রশ্ন। হট্টগোলে হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। চরাচর স্তব্ধ কেন? কি কারণে? সেটা তো বলেছি, কালক্রম করে হট্টগোলে হট্টগোলে। হ্যাঁ, কাল ভয়ঙ্করের হট্টগোলে হট্টগোলে। অট্টরোলে, অট্টহাসিতে চারদিকে যে হট্টগোল তৈরি হয়েছে, বিশৃঙ্খলা, হই হট্টগোল, তাতে চরাচর স্তব্ধ। এটা ভয়, আতঙ্কে, ত্রাসে। আয়ুষ পরের প্রশ্ন। হ্যাঁ স্যার। পরের প্রশ্ন। কাকে কেন মানহারা মানবী বলা হয়েছে? কাকে কেন মানহারা মানবী বলা হয়েছে? মানহারা মানবী, বলো। আফ্রিকাকে মানহারা মানবী বলা হয়েছে। আফ্রিকাকে মানহারা মানবী বলা হয়েছে কেন? কারণ তথাকথিত সভ্য বর্বর জাতিদের দ্বারা আফ্রিকা তার মান হারিয়েছে, তাই। ইউরোপীয় সাম্রাজ্যবাদী কথাটা বলবে। তথাকথিত ইউরোপীয় সাম্রাজ্যবাদী শোষকদের দ্বারা অত্যাচারিত, শোষিত, লাঞ্ছিত হয়ে আফ্রিকা তার মান হারিয়েছে। মানহারা মানবী কেন বলা হয়েছে? না, আফ্রিকাকে মানহারা মানবী বলা হয়েছে, আফ্রিকা তার মান হারিয়েছে। এবার কাদের দ্বারা, কাদের কারণে, কিভাবে, সেটাও বলে দেবে, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, পরের প্রশ্ন। শ্রুতি। সে জানতো না, সে কি জানতো না? সে জানতো না, সে কি জানতো না? অশোকে একজন কবিতা লাইন বলো, কি জানতো না? কবি পাবলো নেরুদার অশোকে একজন কবিতায় কথকের প্রিয়তমা জানতেন না যে কথক আর কখনো ফিরে আসবেন না। রাইট, কথকের প্রিয়তমা জানতেন না যে কথক আর কখনো ফিরে আসবেন না। যুদ্ধক্ষেত্রে অনিশ্চয়তার কারণ।
পরের প্রশ্ন সোমদত্তা। বাংলায় একটা কথা চালু ছিল, কি কথা চালু ছিল? বাংলা একটা কথা চালু ছিল, হ্যাঁ কি কথা চালু ছিল? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। হারিয়ে যাওয়া কালি কলমের লাইন, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। ত্রয়ী, পরের প্রশ্ন হ্যাঁ স্যার। বলো। ছিঁড়ে পত্র না ছেড়ে বসি, এর অর্থ কি? ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, হারিয়ে যাওয়া কালি কলমের লাইন, ছড়ার লাইন প্রাচীনেরা বলতেন। বলো মানে কি? মানে যে পাতায় লেখা হচ্ছে সেই পাতা ছিঁড়ে গেলেও কালি উঠবে না। ছিঁড়ে পত্র, যে পত্র পাতাতে লেখা হচ্ছে সেই পত্র ছিঁড়ে গেলেও কালি উঠবে না, আর কালিটা এতটাই উৎকৃষ্ট মানের হবে। ঠিক আছে জুনাইনা, পরের প্রশ্ন। পণ্ডিতেরা বলেন, পণ্ডিতেরা কি বলেন? পণ্ডিতেরা বলেন, পণ্ডিতেরা কি বলেন? হ্যাঁ বলো কি বলেন? স্যার এটার অ্যান্সারটা ঠিক মনে পড়ছে না। পণ্ডিতেরা কি বলেন? কে পারবে? স্যার বলবো? বলো। পণ্ডিতেরা বলেন যে কালি কলমের দুনিয়ায় যা সত্যিকারে বিপ্লব ঘটায় তা হলো ফাউন্টেন পেন। হারিয়ে যাওয়া কালি কলমের লাইন, পণ্ডিতেরা বলেন যা কালি কলমের দুনিয়ায় সত্যিকার বিপ্লব ঘটায় তা হলো ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন সত্যিকার বিপ্লব ঘটায়। ত্রয়ী, পরের প্রশ্ন। না ত্রয়ী না, কার কার বলার কথা? রীতিশা। লেখক বাঙালি না হয়ে সুমেরিয়ান হলে কি করতেন? লেখক বাঙালি না হয়ে সুমেরিয়ান হলে কি করতেন? বলো। নীল নদীর তীর থেকে একটি নল খাগড়া ভেঙে নিয়ে সেটিকে গোটা করে তুলি বানিয়ে লিখতেন। নীল নদীর তীর থেকে, নীল নদীর তীর থেকে একটি নলখাগড়া, তাই তো? হ্যাঁ স্যার। নলখাগড়া ভেঙে নিয়ে সেটাকে কলম বানিয়ে লিখতেন, তার আগাটাকে সূচালো করে। কলম বানিয়ে লিখতেন তো না তুলি বানিয়ে? স্যার দুটোই ছিল, তুলি বানিয়ে আছে। তুলি বানাবে? নলখাগড়াকে তো কেটে সূচালো করে কলম বানিয়ে লিখবে, তুলি বানানোর কথা আছে কি? স্যার তুলিও ছিল কলমও ছিল, দুটোই ছিল। নলখাগড়াকে তুলি বানিয়ে আর কলম বানিয়ে দুটো কথা লেখা আছে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে সৌম্যজিৎ, পরের প্রশ্ন। অনুসর্গের কাজ কি? অনুসর্গের কাজ কি বলো? কে পারবে? স্যার বলবো? বলো। অনুসর্গের কাজ হলো বিভক্তির পরিপূরক হিসেবে কাজ করা, অর্থাৎ শব্দকে পদে পরিণত করা। বিভক্তির পরিপূরক হিসেবে কাজ করা, শব্দকে অর্থাৎ শব্দকে পদে পরিণত করা, আর কারক নির্ণয় করা। কারক নির্ণয় করা, কারক চিহ্ন হিসেবেও তো বসে। রাহুল, পরের প্রশ্ন। সহযোগী কর্তার একটি উদাহরণ দাও। আবার বলো। সহযোগী কর্তার একটি উদাহরণ দাও। সহযোগী কর্তার উদাহরণ, তাই তো? হ্যাঁ। বলো সহযোগী কর্তার একটা উদাহরণ। বড়বাবু তারপরে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। বাঘে গরুতে, বাঘে গরুতে এক ঘাটে জল খায়। বাঘে গরুতে, ও দুজনে মিলে জল খাওয়ার কাজে সহযোগিতা করছে, বাঘে গরুতে। এছাড়া আর একটা অন্য কোনো উদাহরণ কার মনে আছে বলো? সহযোগী কর্তা। স্যার মায়ে ঝিয়ে কাজ করে, মায়ে ঝিয়ে, হাতে হাত মিলিয়ে কাজ করছে, মায়ে ঝিয়ে। ঠিক আছে রিয়াশ্রী, পরের প্রশ্ন। কারক শব্দটির ব্যুৎপত্তি কি? কারক শব্দটির ব্যুৎপত্তি হলো ক্রিযোগ নক। কারক শব্দের ব্যুৎপত্তি, কারক ক্রিযোগ নক। নক, অগ মানে সংস্কৃততে নক প্রত্যয়, নক, নক ও নক। আয়ুষ, পরের প্রশ্ন। দিগু শব্দের সাধারণ অর্থ কি? দিগু শব্দের সাধারণ অর্থ কি? কি দিগু শব্দের সাধারণ অর্থ হলো দুই গরুর বিনিময়ে কৃত। হ্যাঁ, দিগু, দুই গরুর বিনিময়ে কৃত। ঠিক আছে শ্রুতি, পরের প্রশ্ন। স্টেশন থেকে ট্রেনটি চলে গেল, নিম্নরেখ পদটি কোন কারক? স্টেশন থেকে ট্রেনটি চলে গেল, নিম্নরেখ পদ কোথায় দাগ দেওয়া আছে? স্টেশনে।
স্টেশন থেকে চলে গেল স্টেশনে, বলো কি কারক? অপাদান কারকের থেকে অনুসর্গ। অপাদান কারকের শূন্য বিভক্তি থেকে কি দাগ দেওয়া আছে বা হাইলাইট করা আছে? না, দেওয়া নেই। তখন আর অনুসর্গ লিখতে হয় না। হ্যাঁ, যদি থেকে পর্যন্ত হাইলাইট করা থাকে বা দাগ দেওয়া থাকে তাহলে থেকে অনুসর্গ লিখবে, নাহলে শুধু অপাদান কারকের শূন্য বিভক্তি। এখানে অনুসর্গটাকে বাদ দিয়ে নির্ণয় করতে বলছে। সোমদত্তা, পরের প্রশ্ন। ছোট মাসি একটা গল্প লিখেছি, ছোট মাসি নিচে আন্ডারলাইন করা চিহ্নিত পদটি কোন কারক উল্লেখ করে? ছোট মাসি একটা গল্প লিখেছি, ছোট মাসি চিহ্নিত পদটি বলো কোন কারক? সম্বোধন পদ। হ্যাঁ, এটা কারক নয়, অকারকের মধ্যে পড়ছে। ছোট মাসি বলে ডাকছে, সম্বোধন পড়ছে, তাই সম্বোধন পদ, শূন্য বিভক্তি। ঠিক আছে, পরের প্রশ্ন। ত্রয়ী। স্যার ব্যাস বাক্যহীন সমাসের উদাহরণ দাও। ব্যাস বাক্যের স্যার ব্যাস বাক্যহীন সমাসের উদাহরণ দাও। ব্যাস বাক্যহীন সমাস, বলো একটা উদাহরণ দিতে বলছে, বলো। যে সমাসের ব্যাস বাক্য হয় না, যা আছে তাই বসে, নিত্য সমাসের একটা উদাহরণ। স্যার দিন রাত্রি। দিন রাত্রি তো দিন ও রাত্রি, তো ব্যাস বাক্য হলো দিন ও রাত্রি। নিত্য সমাসের দুটো বৈশিষ্ট্য আছে না, একটা হচ্ছে ব্যাস বাক্য হয় না, সমাসবদ্ধ পদ যা ব্যাস বাক্য হিসেবে ওটাই বসে থাকে, আর একটা হচ্ছে ওই অর্থবোধক আরেকটি পদের সাহায্য নেওয়া হয়, যেমন দেশান্তর, অন্য দেশ। আর ব্যাস বাক্যহীন সমাস, বলো উদাহরণ। এর আগে তো হয়েছে, কে পারবে? হ্যাঁ, বলে যাও। শুনতে পাচ্ছি না এতজনে একসঙ্গে বলার কারণে। কাঁচকলা। কাঁচকলা, কাঁচকলা, কাঁচকলা। আর কি বললে অন্য কেউ? কৃষ্ণ সর্প। কৃষ্ণ সর্প, কৃষ্ণ সর্প। শ্রুতি কি বললে? কাল সর্প। হ্যাঁ, কাল সর্প, কাল সর্প। তুই বোঝা গেল? হ্যাঁ স্যার। জোনাই না, পরের প্রশ্ন। বহুব্রীহি শব্দের অর্থ লেখো। বহুব্রীহি শব্দের অর্থ লেখো, বলো। বহু শব্দের অর্থ হচ্ছে অনেক, আর ব্রীহি কথার অর্থ হচ্ছে ধান। তাহলে আক্ষরিক অর্থে এটা বোঝা যাচ্ছে যে ধান আছে, যার অনেক ধান আছে, কিন্তু বহুব্রীহি শব্দের অর্থ হলো একটা সম্পূর্ণ কোনো ব্যক্তিকে বোঝানো, একজন সম্পূর্ণ ব্যক্তি। বহু মানে অনেক, ব্রীহি মানে ধান, অনেক ধান আছে এমন মানে সম্পূর্ণ ব্যক্তিকে বুঝিয়েছে। ঠিক আছে, সুন্দর। ধৃতিশা। নির্দেশক কাকে বলে উদাহরণ দাও। নির্দেশক কাকে বলে উদাহরণ দাও, বলো কাকে বলে নির্দেশক? যে বর্ণ বা বর্ণগুচ্ছ পদের সাথে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাকে নির্দেশক বলে। যে বর্ণ বা বর্ণগুচ্ছ পদের সঙ্গে যুক্ত হয়ে বচন নির্দেশ করে, ব্যক্তি বা বস্তুর বচন সংখ্যা নির্দেশ করে, এক বচন, বহু বচন কিংবা পরিমাণও নির্দেশ করতে পারে, তাকে নির্দেশক বলা হয়। উদাহরণ বলো একটা। বাক্যে উদাহরণ বলো, টি শুধু বললে হবে না, বাক্যে বলবে, ছোট করে একটা সহজ করে বাক্য বলবে। বইটি দাও, বইটির টিটা নির্দেশক, এক বচনের নির্দেশক। ঠিক আছে, সৌম্যজিৎ, পরের প্রশ্ন। বাক্যাশ্রয়ী সমাস বলতে কি বোঝো, উদাহরণ দাও। বাক্যাশ্রয়ী সমাস বলতে কি বোঝো, বলো। যে সমাসের মধ্য দিয়ে একটি সম্পূর্ণ বাক্যের অর্থ প্রকাশ পায়, মনের ভাব প্রকাশ পায়। যে সমাসের ব্যাস বাক্যে একটি সম্পূর্ণ অর্থ, বাক্যের অর্থ বা মনের ভাব প্রকাশ পায়, তাকে বাক্যাশ্রয়ী সমাস বলছে। উদাহরণ বলো। সবুজ বাঁচাও কমিটি। সবুজ বাঁচাও কমিটি, ব্যাস বাক্য বলো। সবুজকে বাঁচাও তার জন্য কমিটি। সবুজকে বাঁচাও তার জন্য কমিটি, বেটা সবুজকে বাঁচানোর জন্য গঠিত কমিটি, কমিটি গঠন করা হয় সবুজকে বাঁচানোর জন্য গঠিত কমিটি। রাহুল, পরের প্রশ্ন। জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন। আবার একবার বলো, জোরে বলো, কাছে মাইক নিয়ে এসে। জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন। জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, চটে উঠে বললেন, বলো কোশ্চেন কি?
জগদীশবাবু কেন চটে উঠেছিলেন এরপর তিনি কি বললেন? এটা কি 3 নম্বরের? হ্যাঁ। জগদীশবাবু কেন চটে উঠেছিল এরপর তিনি কি বলেছিলেন? কেন চটে উঠেছিল জগদীশবাবু? কোথাকার লাইন আগে বলো? এটা পথে দাবি লাইন। পথের দাবি। কোন প্রসঙ্গে চটে উঠেছিল বলো তো? কোন প্রসঙ্গে বলেছে? যখন নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে তার গাঁজা খেতে না করেছিল, কিন্তু গিরিশ মহাপাত্র তা মানছিল না, তখন এটা হচ্ছে গিরিশ মহাপাত্রের মিথ্যে কথা বলার প্রসঙ্গে বা গাঁজার কলকের সম্পর্কে কথা বলার প্রসঙ্গ, বা তার পকেট থেকে যে যে জিনিস পাওয়া গিয়েছিল সেই সব জিনিস পাওয়ার প্রসঙ্গে, বা গিরিশ মহাপাত্রকে সার্চ করার প্রসঙ্গে। ঠিক আছে, বলো পরের ফার্স্ট পার্টটা আরেকবার বলো কোশ্চেনটা। জগদীশবাবু কেন চটে উঠেছিলেন? জগদীশবাবু কেন চটে উঠেছিলেন বলো উত্তর। যখন নিমাইবাবু গিরিশ মহাপাত্রের শরীরের খারাপ অবস্থা দেখে বলেছিলেন যে তাকে আর গাঁজা খেতে না করতে, কিন্তু গিরিশ মহাপাত্র তা মানছিল না। সে বলেছিল যে সে গাঁজা খায় না, কোনো ইয়ারবন্দি তাকে সুযোগ করে তবে সে শিখে দেয়। তখন জগদীশবাবু চটে উঠেছিলেন। এক তো মাইক থেকে ঠিকঠাক আওয়াজ আসছে না, শুনতে আমি পেয়েছি কিন্তু পরিষ্কার নয়। তারপরে তুই এত হড়বড় করে বলিস, তাড়াহুড়ো করে, বোঝেই যায় না। বারবার ধরে বাড়িতে কথা বলা প্র্যাকটিস করবি, করে এমনভাবে বলিস তোর এই জায়গাটাতে ঘাটতি আছে। কথা বলাটা প্র্যাকটিস করবি সুন্দর করে, ধরে ধরে কেটে কেটে সময় নিয়ে একটু লাউডলি বলবি। এমনি উত্তর ঠিক আছে আমি বুঝতে পেরেছি, কিন্তু তাড়াহুড়ো করে বলার কারণে পরিষ্কার হয়নি। যাই হোক, জগদীশ বাবু কেন চটে উঠেছিল না, গিরিশ মহাপাত্র যখন নিমাইবাবুর কথা প্রসঙ্গে বা প্রশ্নের উত্তরে বলেছিল যে গাজার কলকে পথে কুড়িয়ে পেয়েছিল, তুলে রেখেছে যদি কারোর কাজে লাগে, আর সে গাঁজা খায় না, ইয়ার বন্ধুরা কেউ সেজে দিতে বললে তবে গিয়ে সেজে দেয়। এই কথা শুনেই জগদীশবাবু চটে উঠেছিল। হ্যাঁ, পরের পার্ট প্রশ্ন কি বলেছে? এরপর তিনি কি বলেছিলেন? হ্যাঁ, জগদীশবাবু এরপর কি বলেছিলেন বলো। গিরিশ মহাপাত্রকে দয়ার সাগর মিথ্যাবাদী বলে ব্যঙ্গ করেছিলেন, আর ওদিকে বলেছিলেন যে সে পথে নিজে থাকে। দয়ার সাগর বলে ব্যঙ্গ করেছিল, মিথ্যেবাদী বলে অভিযোগ করেছিল, আর একটা কি বললো? আর বলেছিল যে সে পথে ফিরে যায়, নিজে খায় না। ওটা ব্যঙ্গ করেই বলেছিল যে পথে কুড়িয়ে পেয়েছে নিজে খায় না, দয়ার সাগর বলে ব্যঙ্গ করেছিল এই বলে। ঠিক আছে, শ্রুতি পরের প্রশ্ন। না শ্রুতি না, রিয়াশ্রী। রিয়াশ্রী কয়ে গেল? শুনতেই পাই এসেছি, ঘুরতে চলে যায়। বলো। সে আহ্লাদ খুঁজে পায় না। কে আহ্লাদ খুঁজে পায় না কেন? সে আহ্লাদটা খুঁজে পায় না। কে আহ্লাদ খুঁজে পায় না? কোথাকার লাইন, কোন গল্পের? জ্ঞানচক্ষু লাইন, অসম্পূর্ণ দেবী। জ্ঞানচক্ষু গল্পের লাইন। এটা কোন প্রসঙ্গে বলা হয়েছে? ওই যে তপন যখন নিজের লেখা গল্প পড়তে গিয়ে অন্যের লেখা লাইন পড়ছিল, তখন সে কথা বলেছিল, তখন তার এরকম মনে হয়েছিল। না, তখনও নিজের লেখা লাইন পড়া শুরুই হয়নি। এই আহ্লাদটা খুঁজে পায় না, তখন কি তপন গল্প পড়া শুরু করে দিয়েছিল কি? না না, তখন তো হাতে হাতে পত্রিকাটা ঘুরছে আর প্রশংসা হচ্ছে। হাতে হাতে পত্রিকাটা ঘুরছে, প্রশংসা হচ্ছে, মেশোরও প্রশংসা হচ্ছে, মাঝে মাঝে আবার তপনেরও প্রশংসা হচ্ছে, কিন্তু ওই প্রশংসাতেও তপন আহ্লাদ খুঁজে পায় না। তাহলে কোন প্রসঙ্গে? না, তপনের গল্প যে ছাপানো হয়েছে পত্রিকায় সেই প্রসঙ্গেই। প্রসঙ্গটা ওটা উৎসের সঙ্গে লিখতে হবে। যাই হোক, তপনের সেই আহ্লাদটা হয় না যে আহ্লাদটা হওয়ার কথা। কেন আহ্লাদটা হয় না? পরের পার্টের উত্তর বলো। হ্যাঁ, তপনের যে আহ্লাদ হওয়ার কথা, তপন সে আহ্লাদ খুঁজে পায় না, কারণ সে তার নিজের লেখা শুধু নিজের লেখা গল্পের প্রশংসা নয়, তার মাঝে তাকে এই কথাও শুনতে হয় যে তার নতুন মেশো তার লেখা গল্প ছাপিয়ে দিয়েছে। কারেকশন করাটাও বলতে হবে, কারেকশন করে ছাপিয়ে দিয়েছে। তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে, তপন বেশ ভালোই লিখেছে, এটা তপনের বাড়ির লোকেরা প্রশংসা করছে। এরা তপনের কাছে অবশ্যই খুশির, আনন্দের, এটা বিরাট আহ্লাদ হওয়ার কথা, আনন্দ হওয়ার কথা। কিন্তু এই আনন্দের মাঝখানে তার লেখক মেশো, ছোটো মেশোর প্রশংসা চলছে। তার ছোটো মেশো যে কারেকশান করে দিয়েছে, ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, মেশো না থাকলে সেটা সম্ভব হতো না।
বাবা কাকা এরাও একটু ব্যঙ্গ করে বা বিদ্রুপ করে কথা বলেছিল না? কাকা কি বলেছিল? কাকু কি বলেছিল? মেজো কাকু কি বলেছিল? ওরকম একটা লেখক মেশো থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয়, থাকলে আমরাও চেষ্টা করতাম। আর বাবা কি বলেছিল? ও তাই, তা না হলে ফট করে লিখলো আর অমনি ছাপা হলো। তো এই কথাগুলো কি? এই কথাগুলো হচ্ছে তার আনন্দের মাঝখানে আঘাত করছিল, আনন্দটাকে মাটি করছিল। ওই কারণেই তো আল্লাহটা যেটা হওয়ার কথা সেটা হচ্ছিল না, বারবার ধরে সেই আনন্দটা নষ্ট হচ্ছিল। এই কথা মেশোকে নিয়ে প্রশংসা, তাকে নিয়ে প্রশংসার মাঝে ব্যঙ্গ বিদ্রুপ কটাক্ষ। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, পারা যাবে, আশা করি সবাই পারবে। আয়ুষ, পরের প্রশ্ন। হ্যাঁ স্যার। বলো। শুনতে পাচ্ছি না। আসছে না কোনো আওয়াজ। শ্রুতি, পরের প্রশ্ন। কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি। কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি, প্রশ্ন কি? এখানে কিরীটিকে কিরীটিকে আর বৃহন্নলার রূপ ধারণ করেছে। কে বৃহন্নলা রূপ ধারণ করেছিলেন? ও, কেন বৃহন্নলা রূপ ধারণ করেছিল? তোমার আওয়াজ ঠিকঠাক আসছে না, একটু ওয়েট করো দেখি। শ্রুতি, পরের প্রশ্ন, মানে এই প্রশ্নটাই বলো তো আরেকবার। কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটিকে কেন তিনি বৃহন্নলার রূপ ধারণ করেছিলেন? কিংবা বৃহন্নলা রূপী কিরীটিকে। আচ্ছা, আগে বলো তো কোন প্রসঙ্গে বলা হয়েছে? মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত কাব্যাংশে রামচন্দ্রকে হত্যা করার জন্য ইন্দ্রজিতের যুদ্ধের সেজে ওঠার প্রসঙ্গে স্নাতোদ্যাংশটি কথা বলা হয়েছে। হ্যাঁ, কি হয়েছে? স্যার আপনাকে দেখলাম লেফট হয়ে যেতে, তাই বললাম। হ্যাঁ, আমি এই যে ল্যাপটপের ক্যামেরাতে আছি, দেখো। বৃহন্নলা রূপী কিরীটি কোন প্রসঙ্গে বলা হয়েছে? যুদ্ধে না, লঙ্কাপুরীতে ফিরে যাওয়ার প্রসঙ্গ। নিজেকে ধিক্কার দিয়ে লঙ্কাপুরীতে ফিরে যাওয়ার প্রসঙ্গেই তো বলেছিল, তাই না? প্রসঙ্গটা তো যুদ্ধের সাজে সেজে ওঠা, ফিরে যাওয়ার জন্য বীরের সাজে সেজে ওঠার প্রসঙ্গে বলা হয়েছে। আচ্ছা, বৃহন্নলা রূপী কিরীটি কে বলো শ্রুতি? বৃহন্নলা রূপী কিরীটি বলতে অর্জুনকে বোঝানো হয়েছে। বৃহন্নলা রূপী কিরীটি, বৃহন্নলার বেশধারী কিরীটি অর্থাৎ অর্জুন। হ্যাঁ, পরের পার্টটা কি আছে? কেন বৃহন্নলার বেশ ধরেছিল অর্জুন, তাই তো? বলো, কেন ধরেছিল? পাণ্ডবগণের অজ্ঞাতবাসকালে বিরাট দেহে অর্জুন ছিলেন নপুংসক বৃহন্নলা রূপ ধারণ করে, যাতে কেউ তাকে ধরে ফেলতে না পারে। অজ্ঞাতবাসে থাকার সময়, অজ্ঞাতবাস মহাভারত থেকেই টেনে নিয়ে আসতে হবে, এখানকার কোনো আলোচনার দরকার নেই। ঠিকই বলছো যে 1 বছর পাণ্ডব, দ্রৌপদী সহ পাণ্ডবেরা 1 বছর অজ্ঞাতবাসে থাকবে। 1 বছর অজ্ঞাতবাসে থাকার কথা। আর এই অজ্ঞাতবাসের মধ্যে যদি তাদেরকে খুঁজে পাওয়া যায় তাহলে আবার কত বছর বনবাস? 12 বছরের বনবাস। কত বছর? 12 বছরের বনবাস। কত বছর বনবাসে ছিল আর 1 বছর অজ্ঞাতবাসে ছিল পাণ্ডবরা? 12 বছরের বনবাস, আবার 1 বছর অজ্ঞাতবাসে থাকতে হবে। তাহলে কৌরবদের থেকে নিজেদেরকে আড়াল করে রাখার জন্য, লুকিয়ে রাখার জন্য পাণ্ডব, দ্রৌপদী সহ পাণ্ডবেরা বিভিন্ন বেশ ধারণ করেছিল এবং অর্জুন ধারণ করেছিল বিরাট রাজার কন্যা উত্তরার নৃত্য শিক্ষক হিসেবে বৃহন্নলার বেশ ধারণ করে আত্মগোপন করেছিল। আত্মগোপন করে থাকা কৌরবদের থেকে
1 বছর নিজেদেরকে লুকিয়ে রাখা, সেই কারণেই বৃহন্নলার বেশ ধারণ করা, এবং অবশ্যই নৃত্য শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়া। উত্তর আর এটাও বলে দিও, এমনি ঠিকই আছে। সোমদত্তা, পরের প্রশ্ন। আর একটার পর একটা, এখানে কিসের কথা বলা হয়েছে, পরপর কি ঘটলো? আর একটার পর একটা, কোথাকার লাইন? পাবলো নেরুদার অসুখী একজন। অসুখী একজন, একটার পর একটা। হ্যাঁ, একটার পর একটা কি, কিসের কথা বলা হয়েছে? একটার পর একটা ভারী পাথরের মতো বছরগুলো নেমে আসা। একটার পর একটা বছরগুলো অতিক্রম করছে, বছরগুলো কাটছে, একটার পর একটা ভারী পাথরের মতো বছরগুলো অতিক্রম করছে, কেটে যাচ্ছে। পরের পার্টটা কি আছে? পরপর কি ঘটলো। হ্যাঁ, পরপর কি ঘটলো, কি ঘটলো? এখানে বলা হয়েছে যে পরপর বছরগুলো কথকের প্রিয়তমার মাথার উপর ভারী নিষ্প্রাণ পাথরের মতো নেমে এলো। পরপর বছরগুলো নেমে এলো ভারী নিষ্প্রাণ পাথরের মতো কথকের প্রিয়তমার মাথার উপরে। আসলে 3 নম্বরের প্রশ্ন বলে এইটুকু না লিখে একটু যোগ করে দেবে, কেন ওই বছরগুলো তার কাছে অত্যন্ত কঠিন, ভারী, নিষ্প্রাণ পাথরের মতো হয়ে উঠেছিল, কেনই কাটতে চাইছিল না, তার জীবনের কতখানি কষ্ট, যন্ত্রণা, আঘাত, বিচ্ছেদ, এটাকে লিখে তবে গিয়ে সময় যে কাটতে চায় না, দুঃখের সময়, কঠিন অবস্থায়, সেটা একটু উল্লেখ করে দেবে, তবে গিয়েই কম বেশি 60টা শব্দে লেখার মতো বিষয়টা বাড়বে, নাহলে ছোট হয়ে থেকে যাবে। যাই হোক, এই যে লাইনটা, এটা তো উৎসের সঙ্গে লিখতে হবে প্রসঙ্গ। কোন প্রসঙ্গে বলা হয়েছিল? কথকের যুদ্ধক্ষেত্রে চলে যাওয়ার প্রসঙ্গ। হ্যাঁ, চলে যাওয়া আর ওই কথকের প্রিয়তমার অপেক্ষারত থাকার, অপেক্ষায় থাকার প্রসঙ্গে। কথকের চলে যাওয়ার পরে তার অপেক্ষার প্রসঙ্গে, তার চলে যাওয়ার প্রসঙ্গেও লিখতে পারো, অনিশ্চয়তার কারণে। ঠিক আছে, ত্রয়ী, পরের প্রশ্ন। আচ্ছা, তো এটা হলো 846 পৃষ্ঠার শর্ট কোশ্চেনগুলো হলো। এবারে তোমরা এই এবিটিএ টেস্ট পেপারের 875 পৃষ্ঠা বের করো, মানে লাস্ট যে বাংলার কোশ্চেনগুলো আছে, শর্ট কোশ্চেন, এমসিকিউ, এসিকিউ আর 3 নম্বরের 875, 875 বের করেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, ত্রয়ী, প্রথম প্রশ্নটা পড়ো, এমসিকিউ। এই দেশের কিছু হবে না, কথাটি কে বলেছে? আর একটু কাছে মুখটা নিয়ে আসো, মাইকটার কাছে। এই দেশের কিছু হবে না, কথাটি কে বলেছিলেন? এদেশের কিছু হবে না কথাটি কে বলেছিলেন? জ্ঞানচক্ষু গল্পের কে বলেছিলেন? ছোট মেশো। ছোট মেশো বলেছিলেন এদেশের কিচ্ছু হবে না। বলো, কিচ্ছু হবে না, ঠিকই। শ্রুতি, পরের প্রশ্ন। না, শ্রুতি না, স্যার আমি। জুনাই না, বলো। বাইজির ছদ্মবেশে হরিদ্বার রোজগার হয়। বাইজির ছদ্মবেশে হরিদ্বার রোজগার হয়। হরিদ্বার কত রোজগার হয়? 8 টাকা 10 আনা। 8 টাকা 10 আনা, ঠিক আছে। তারপর রীতিশা। পলিটিক্যাল সাসপেক্টের নাম কি? পলিটিক্যাল সাসপেক্টের নাম কি? হ্যাঁ, পলিটিক্যাল সাসপেক্ট কে, কাকে বলা হয়েছে? সব্যসাচী মল্লিক। সব্যসাচী মল্লিক, গিরিশ মহাপাত্র নামধারী সব্যসাচী মল্লিক, ছদ্মবেশী সব্যসাচী মল্লিক, পলিটিক্যাল সাসপেক্ট, ঠিক আছে। সৌম্যজিৎ, পরের প্রশ্ন। ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? কি নাম? প্রমীলা। প্রমীলা, ঠিক আছে। রাহুল, পরের প্রশ্ন। কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল? কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল? সুন্দরের আরাধনা। সুন্দরের আরাধনা। তারপর রিয়াশ্রী। এরপর পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ হলো তুষার। পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানির আক্ষরিক অর্থ তুষার, ঠিক আছে। আয়ুষ, পরের প্রশ্ন। কি আয়ুষ, শোনা যায় না কথা? ও কঙ্কাল
কঙ্কাবতী ও ডমরুধরের স্বনামধন্য লেখক ড্যাশ। কঙ্কাবতী ও ডমরুধরের স্বনামধন্য লেখক ড্যাশ কে? কঙ্কাবতী আর ডমরুধরের লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, শ্রুতি বলো। বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স কে বলেছিলেন? বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স কে বলেছিলেন? কে বলেছিলেন? লর্ড কার্জন। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের কুইল ড্রাইভার্স বলেছিলেন কেন? তাদের ইংরেজিতে সরগরম দেখে। তাদের গরম গরম ইংরেজি দেখে, মানে ইংরেজিতে এত দখল, এত সাবলীলতা, সরগরম দেখে স্বচ্ছন্দ গতিতে বলা লেখা, এই কারণেই কুইল ড্রাইভার্স বলেছিলেন। ঠিক আছে, সোমদত্তা, পরের প্রশ্ন। কালি কলম মন লেখে তিনজন, এটি হলো একটি ড্যাশ। কালি কলম মন লেখে তিনজন, প্রশ্ন কি? এটি হলো একটি, হ্যাঁ, এটি হলো একটি কি? এটা কি কি বলা হয় এটাকে? প্রবাদ বলা হয়, প্রবাদ। কালি কলম মন লেখে তিনজন, তাহলে তিনজন কে কে? কালি কলম আর মন। কালি কলম আর মন, কালি কলম আর মন তিনটের অ্যাডজাস্ট হলেই সুন্দর লেখা হয়। তো এই পরের প্রশ্ন। উভয় পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে। উভয় পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসের, কোন সমাসের বলো? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের উভয় পদের অর্থ প্রাধান্য পায়। ঠিক আছে, পূর্বপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? কোন কোন সমাসের পূর্বপদের অর্থ প্রাধান্য পায়? কে পারবে? অব্যয়ীভাব আর দ্বিগু। অব্যয়ীভাব আর দ্বিগু। পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? তৎপুরুষ আর কর্মধারয়। তৎপুরুষে আর কর্মধারয়। আর অন্য পদের বা তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? বহুব্রীহি। জুনাইনা, পরের প্রশ্ন। রাজপথ শব্দটির ব্যাসবাক্য হলো? রাজপথ এর ব্যাসবাক্য কি হবে বলো? পথের রাজা। পথের রাজা, পথের রাজা রাজপথ। কি সমাস? তৎপুরুষ সমাস। সম্বন্ধ তৎপুরুষ সমাস। হ্যাঁ, সম্বন্ধ তৎপুরুষ সমাস। ভাগটা বলতে হবে। আমাদের পেজ নাম্বার চলছে 875, 875, একদম লাস্ট। কে জয়েন করলে পরে এখন? নাম বলো। কথা বলবে না। রীতিশা, পরের প্রশ্ন। ব্যাসবাক্যের অপর নাম কি? ব্যাসবাক্যের অপর নাম কি? কি? বিগ্রহ বাক্য। ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। ঠিক আছে, সৌম্যজিৎ। তাহার হৃদয় কুসুমের মতো কোমল, বাক্যটির উপমেয় হলো? তাহার হৃদয় কুসুমের মতো কোমল। হৃদয় আর কুসুম আর কোমল তিনটেই আছে, উপমেয় আছে, উপমান আছে, সাধারণ ধর্ম আছে। বলো কোনটা উপমেয়? হৃদয়। হৃদয় উপমেয়, এটাই মূল, এটাই উপমেয়। তুলনা করা হচ্ছে কুসুমের সঙ্গে, তাহলে কুসুমটা কি? উপমান। যার সঙ্গে তুলনা করা হয় সেটাকে উপমান বলা হয়। আর হৃদয় যেমন কোমল, কুসুম যেমন কোমল, হৃদয় কোমল। কোমল কোমল দুটোই একই ধর্ম আছে, তাহলে কোমলটা কি? সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম। রাহুল, পরের প্রশ্ন পড়ো। বিভক্তি কোথায় বসে? হ্যাঁ, বিভক্তি কোথায় বসে? বিভক্তি কোথায় কোথায় বসে? কোথায় বসে? সর্বদা শব্দের পরে যুক্ত অবস্থায় বসে। শব্দের শেষে যুক্ত অবস্থায় বসে। ঠিক আছে, রিয়াশ্রী, পরের প্রশ্ন। রায়ের বিভক্তির প্রয়োগ দেখা যায় শুধু সম্বন্ধ পদে। র বা এর বিভক্তির প্রয়োগ দেখা যায় কোথায়? সম্বন্ধ পদে। ঠিক আছে, আয়ুষ, পরের প্রশ্ন। মা ছেলেকে চাঁদ দেখান, এখানে ছেলেকে হলো?
মা ছেলেকে চাঁদ দেখায়, ছেলেকে কি কর্তা বলো? প্রযোজ্যকর্তা। প্রযোজ্যকর্তা। আর মাটা কি কর্তা? প্রযোজককর্তা। তাহলে যে কর্তা নিজে কাজ নিষ্পন্ন করে বা সম্পন্ন করে তো এটা প্রযোজক মানে মা। আর শিশুকে চাঁদ দেখাচ্ছে, শিশুও চাঁদ দেখছে, অন্যকে দিয়ে কাজ করায়, এটা হচ্ছে প্রযোজ্যকর্তা। তাহলে শিশু হচ্ছে প্রযোজ্যকর্তা। ঠিক আছে, খুব সুন্দর। শ্রুতি, পরের প্রশ্ন। তির্যক বিভক্তির ব্যবহার হয়? তির্যক বিভক্তির ব্যবহার হয়, হ্যাঁ বলো। তির্যক বিভক্তির ব্যবহার হয় একাধিক কারকে। একাধিক কারকে, সব কারকে ব্যবহার করা হয় তির্যক বিভক্তি। তির্যক বিভক্তির উদাহরণ বলো, কোন বিভক্তিটাকে আমরা লিখবো তির্যক বিভক্তি হিসেবে? স্যার বাক্য দিয়ে বলবো? না, এমনি বলো। এতে এতে না, তে বলবে না, শুধু এ বিভক্তি বলবে। এ এ এ এ বিভক্তি তির্যক বিভক্তির উদাহরণ। ঠিক আছে, শূন্য বিভক্তি হতে হবে না, শূন্য বিভক্তি লিখবে না। যদি বলে তির্যক বিভক্তির উদাহরণ, এটাই লিখবে, আগে এটাকে গুরুত্ব দেবে। তারপরে যদি বলে দুটো উদাহরণ দাও, তখন শূন্যটা লিখবে পরে। যদি অপশান এরকম থাকে এখানে তির্যক বিভক্তি কোনটি, শূন্যও আছে এ আছে, তাহলে অবশ্যই এ বিভক্তি লিখবে। সোমদত্তা, পরের প্রশ্ন। চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবুর চমকে ওঠার কারণ কি? চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবুর চমকে ওঠার কারণ কি? কারণ কি? জগদীশবাবুর বাড়িতে হরিদা বিরাগী সন্ন্যাসীর বেশি উপস্থিত হওয়ায় তাকে দেখে জগদীশবাবু চমকে উঠেছিলেন। অ্যাকচুয়ালি হরিদা মানে হরি বলে তো বোঝেনি না, তাহলে চমকে উঠেছিল পরিবেশের কথাটাই বলবে, যে সন্ধ্যার সময় এমন একটা পরিবেশ ছিল, সেই পরিবেশে একজন বিরাগী সন্ন্যাসীর এমনভাবে উপস্থিত হওয়াটা তাকে অবাক করেছিল, বিস্মিত করেছিল, তাই চমকে দিয়েছিল। পরিবেশের সঙ্গে বিরাগী সন্ন্যাসীর উপস্থিতিটা রীতিমতো সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে। পরিবেশের সঙ্গে কিন্তু পরিবেশ, সময়কাল, পরিবেশ যদি দুপুরবেলা উপস্থিত হতো, যদি সকালবেলা উপস্থিত হতো, হয়তো এতটা চমকে ওঠার কারণ ছিল না। কিন্তু যে পরিবেশটার কথা বলা হয়, যে চাঁদের আলো পড়েছে, ঝিরঝির করে গাছের পাতাগুলো নড়ছে, হ্যাঁ, মৃদুমন্দ বাতাস বইছে, তো এইরকম একটা পরিবেশে হঠাৎ করে বিরাগী সন্ন্যাসীর উপস্থিতি, যেটা বিস্ময়ের অবাক হওয়ার কারণ ছিল জগদীশবাবুর কাছে, মানে সামঞ্জস্যপূর্ণ কিন্তু। তাই ত্রয়ী বলো। মাসি তপনদের বাড়িতে এসে কি খায়? মাসি তপনদের বাড়িতে এসে কি খায়? কি খায়? ডিম ভাজা আর চা খায়। ডিম ভাজা আর চা খায়। মেশো কি খায়? কফি। মেশো কফি। মাসি আর মেশোরা কি ওই সময় ছিল আর সাথে সাথে চলে গেছে? মেশো কি খায়? আর কিছু খায় না এরকম মনে হচ্ছে। যাই হোক, জোনাইনা, পরের প্রশ্ন। ভামযাত্রায় ট্রেনে পূর্ব কে কে সঙ্গী হয়েছিল? ভামযাত্রায় অপূর্বের সঙ্গে সঙ্গী কে কে ছিল ট্রেনে? পথের দাবির বলো। ভামযাত্রায় অপূর্বর সঙ্গী হিসাবে ছিল একজন আর্দালি আর অফিসের একজন ব্রাহ্মণ পেয়াদা। হ্যাঁ, একজন আর্দালি আর অফিসের ব্রাহ্মণ পেয়াদা। ভেরি গুড, খুব সুন্দর। রীতিশা, পরের প্রশ্ন। বাহ, এ তো বেশ মজার ব্যাপার। মজার ব্যাপারটি কি? বাহ, এ তো বেশ মজার ব্যাপার। মজার ব্যাপারটি কি বলো? জগদীশবাবু একটি কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরতেই তিনি পা বাড়িয়ে দেন এবং সেই ফাঁকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন। এই ব্যাপারটিকে হরিদা মজার ব্যাপার। সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার ব্যাপারটাই, জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিল এক অদ্ভুত উপায়ে, সেই ব্যাপারটাই মজার ছিল। ঠিক আছে, খুব সুন্দর। সৌম্যজিৎ। সূচিপত্রের নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল? আবার লেখা? তো লেখা আমি ছাড়াবো, কতবার বলবো? শুধু বাংলা পড়লে তো হবে না, শিখতেও তো হবে। সূচিপত্রে লেখা ছিল, কি লেখা ছিল বলো? প্রথম দিন শ্রী তপন কুমার রায়।
গল্পকার হিসেবে নাম ছিল শ্রী তপন কুমার রায় এবং গল্পের নাম লেখা ছিল প্রথম দিন, এইভাবে উল্লেখ করবে সন্ধ্যা ধারা পত্রিকার সূচিপত্রে। এসে কি প্রশ্ন তো এটা? হ্যাঁ স্যার। তাহলে পুরোটা কমপ্লিট করে লিখবে। রাহুল বলো। মাভৈ মাভৈ, মাভৈ শব্দের অর্থ কি? মাভৈ মাভৈ প্রলয় উল্লাস কবিতার শব্দ। মাভৈ শব্দের অর্থ কি? কি? ভয় পেও না। ভয় পেও না। মাভৈ মাভৈ, ভয় পেও না। নির্ভয়ে এগিয়ে যাওয়া। ঠিক আছে রিয়াশ্রী, পরের প্রশ্ন। হ্যাঁ স্যার। তারপর হা ধিক মরে, বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন? হা ধিক মরে, বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিল? কেন ধিক্কার দিয়েছিল বলো? বক্তা কে? বক্তা ইন্দ্রজিৎ লঙ্কাপুরীর দুর্দশার সময় অর্থাৎ শত্রুদল অর্থাৎ রাম লক্ষ্মণের সৈন্যদল যখন লঙ্কাপুরীকে চারিদিক থেকে ঘিরে রেখেছিল, সেই সময় তিনি লঙ্কাপুরী থেকে বহু দূরে প্রমোদ উদ্যানে প্রমোদ বিহারে বাবাদলের মাঝে প্রমোদ সাজে রত থাকার কারণে নিজেকে ধিক্কার দিয়েছিলেন। লঙ্কাপুরীর ঘোর সংকটের সময় ইন্দ্রজিৎ লঙ্কাপুরীতে উপস্থিত না থেকে প্রমোদ উদ্যানে প্রমোদ বিহারে বামা দলের মাঝে বিলাসিতায় মত্ত ছিল, বিলাস ব্যসনে। সেই কারণে নিজের কৃতকর্মের জন্য নিজেকে ধিক্কার দিয়েছিল। ঠিক আছে আয়ুষ, পরের প্রশ্ন। হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে না কিসে? মাইকে ডিস্টার্ব, নেটওয়ার্কের প্রবলেম তোর, শুনতে পাচ্ছি না কিচ্ছু আমি। ওয়েট কর। শ্রুতি, পরের প্রশ্ন পড়ো। শিশুরা খেলছিল মায়ের কোলে, উদ্ধৃতাংশটি কোন কবিতার অংশ? শিশুরা খেলছিল মায়ের কোলে কোন কবিতার অংশ? আফ্রিকা কবিতার অংশ। রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতার অংশ। শিশুরা খেলছিল মায়ের কোলে, কোথাকার শিশুরা? ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলিতে। ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলিতে, ঠিক। শিশুরা মায়ের কোলে খেলছিল। আর কবির সঙ্গীতে কি হয়েছিল? সুন্দরীর আরাধনা বেজে উঠছিল। সঙ্গীতে না, সুন্দরের আরাধনা বেজে উঠেছিল। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সোমদত্তা, পরের প্রশ্ন। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? আমাদের পথ নেই আর, তাহলে আমাদের কি করণীয়? কি করণীয়? কবি বলেছেন যে যখন সাধারণ মানুষের কাছে কোনো পথ থাকে না, তখন শুধুমাত্র একটাই পথ, তাহলে বেঁধে বেঁধে থাকা, অর্থাৎ সঙ্গবদ্ধ বা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ঝড়ঝাপটাকে একসঙ্গে প্রতিহত করা। যখন কোনো পথ থাকে না তখন বেঁধে বেঁধে থাকতে হবে, সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, সমস্ত ঝড় ঝঞ্ঝাকে প্রতিহত করতে হবে, আঘাত বিপদ আপদ সব কাটিয়ে উঠতে হবে একসঙ্গে থেকে। ঠিক আছে, তো এই পরের প্রশ্ন। অসুখে একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? অসুখে একজন কবিতা বাংলায় কে তর্জমা করেছেন বলো? অসুখে একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। নবারুণ, হ্যাঁ ভট্টাচার্য, নবারুণ ভট্টাচার্য। ভট্টাচার্য। কেমন উচ্চারণ শুনলাম, ভট্টাচার্য। জুনাইনা, পরের প্রশ্ন। সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ। সমানি সমশীর্ষানি ঘনানি বিরলানি চ, কি কোশ্চেন কি? বাংলার অর্থটি বিশ্লেষণ করো। অর্থ লেখো, বলো অর্থ বলো। এই কথাটির অর্থ হলো সব অক্ষর সমান এবং প্রতিটি ছত্র সুশৃঙ্খলভাবে পরিচ্ছন্নভাবে লেখা। যা আছে তাই বলবে, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। সুশৃঙ্খল পরিচ্ছন্ন। রীতিশা, পরের প্রশ্ন।
সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু? কোন আঘাতের পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে? সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু। কোন আঘাতের পরিণতিতে মৃত্যু হয়েছিল? কার মৃত্যু হয়েছিল? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যু কোন আঘাতে? কিসের আঘাতে? তার নিজের হাতের কলম বুকে ফুটে গিয়ে। নিবের কলম বলবে। নিবের কলম অসাবধানতা বশত বুকে ফুটে গিয়েছিল। ঠিক আছে, সৌম্যজিৎ বলো। ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? কাদের বলা হয়? হারিয়ে যাও কালি কলমের লাইন বলো। কে পারবে? ক্যালিগ্রাফিস্ট কাকে বলা হয়? আমি বলবো। বলো আয়ুষ বলো। ওস্তাদ কলমবাজ বা লিপি কুশলীদের বলা হয়। হ্যাঁ, ওস্তাদ কলমবাজ বা লিপি কুশলী, যারা লেখায় দক্ষ, সুন্দর, যাদের হস্তাক্ষর লেখায় যথেষ্ট সাবলীল, সুন্দর করে ফুটিয়ে তোলে, মানে লেখার অক্ষরগুলোই হয়ে ওঠে শিল্প, লিপি কুশলী। আচ্ছা রাহুল বলো পরের প্রশ্ন। এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ। কোন নেশার কথা বলা? এই নেশা আমি পেয়েছিলাম শরৎদার কাছ থেকে। কোন নেশা বলো? ফাউন্টেন পেন সংগ্রহের নেশা। ফাউন্টেন পেন সংগ্রহের নেশা কে পেয়েছিল? শৈলজানন্দ মুখোপাধ্যায়। শৈলজানন্দ মুখোপাধ্যায়। ঠিক আছে, রিয়াশ্রী নাই। স্যার লেফট করেছে। হ্যাঁ, আয়ুষ বলো আবার পরের প্রশ্ন। প্রযোজ্যকর্তার উদাহরণ। প্রযোজ্যকর্তার উদাহরণ একটু আগেই হলো, ছেড়ে দাও। পরের প্রশ্ন বলো। সমধাতুজ কর্মের একটা উদাহরণ দাও। সমধাতুজ কর্মের উদাহরণ বলো। বাজিয়ে বাজনা বাজায়, এখানে বাজনা হচ্ছে সমধাতুজ কর্ম। বাজিয়ে বাজনা বাজায়, বাজনাটা সমধাতুজ কর্ম, কারণ এই কর্মটা ক্রিয়াপদ যে ধাতু থেকে তৈরি হয়েছে, বাজ ধাতু, বাজনাটাও সেই ধাতু থেকে তৈরি হয়েছে। ঠিক আছে শ্রুতি, পরের প্রশ্ন। শূন্য বিভক্তি কাকে বলে? শূন্য বিভক্তি কাকে বলে বলো। যে শব্দ বিভক্তি চিহ্ন শব্দে যুক্ত হয়ে নিচে অপ্রকাশিত থাকে এবং শব্দকে পদে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে। যে বিভক্তি নিজে উহ্য থেকে বা অপ্রকাশিত থেকে শব্দকে পদে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে। উদাহরণ বলো একটা। আমি বই পড়ছি, এখানে আমি কর্তৃকারকে শূন্য বিভক্তি। আমি বই পড়ছি, আমি কর্তৃকারকে শূন্য বিভক্তি, বই কর্মকারকে শূন্য বিভক্তি। ঠিক আছে সোমদত্তা, পরের প্রশ্ন। তিলে তেল হয় এবং তিলে তেল আছে, দুটোতেই তেলে দাগ দেওয়া। তিলে তেল আছে, তিলে তেল হয়, তাহলে তিলে তেল আছে আর তিলে তেল হয়, তিলে দাগ দেওয়া আছে, বলো কোনটা কি কারক? তিলে না তেলে দেওয়া। ও, তিলে তেল আছে তাই তো? হ্যাঁ, একটা যে তিলে তেল আছে, এটা তিলে তেল হয়। তিলে তেল হয়, দাগ দেওয়া কোথায়? তেল। তেলে দাগ। হ্যাঁ, প্রশ্ন কি? কারক। রেখাঙ্কিত পদ দুটি কারক নির্ণয় করো। কারক নির্ণয় বলো, কোন কারক হবে? কর্মকারকের শূন্য বিভক্তি। তিলে তেল হয়, তেল হয়, তিলে তিল থেকে, তিলে তেল আছে, তেল আছে, তেল, তেল নিজে আছে, তেল নিজে হচ্ছে, কর্মকারক হবে না, কি কারক হবে? কর্তৃকারক। কর্তৃকারক হবে। অপশন আছে? না, এটা এসে কি? হয়েছে কি প্রশ্ন? তাহলে এটা কর্তৃকারক লিখবে, কর্মকর্তৃবাচ্যের কর্তা। ত্রয়ী, পরের প্রশ্ন। হ্যাঁ স্যার, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তি আর অনুসর্গের একটি পার্থক্য বলো। বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে আর অনুসর্গ আলাদা বসে, মানে শব্দের থেকে আলাদা বসে। শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে বিভক্তি, অনুসর্গ আলাদা হয়ে বসে। আবার বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, অনুসর্গের অর্থ আছে। বিভক্তির কাজ শব্দকে পদে পরিণত করা, অনুসর্গের কাজ বিভক্তির পরিপূরক হিসেবে বসা কিংবা কারক চিহ্ন নির্ণয় করা। জুনাইনা, পরের প্রশ্ন। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। দুটো শব্দ আছে, মৌমাছি আর দশানন। মৌমাছি আর দশানন, তাই তো? হ্যাঁ স্যার। মৌমাছি, ব্যাস বাক্য বলো। স্যার মৌমাছি পারবে না, দশানন পারবে। মৌমাছি কে পারবে?
মৌমাছি, মাছি কি করে? মধু কি করে? মৌ সঞ্চয় করে, সংগ্রহ করে, এগুলো জুড়ে দাও মাঝখানে। তাহলে মৌ সংগ্রহকারী মাছি বা মৌ সঞ্চয়কারী মাছি, মৌ সংগ্রহকারী মাছি কি সমাস হবে? হ্যাঁ, মাঝখানের পদ লোপ পাচ্ছে, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। জুড়াই না বলো। দশানন ব্যাসবাক্য। দশানন হবে 10 আননজার, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। 10 আননজার সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। যার মানে বহুব্রীহি আর সংখ্যা দিয়ে শুরু হচ্ছে, পূর্বপদ, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। ঠিক আছে রীতিশা, পরের প্রশ্ন। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ দাও। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ। হ্যাঁ বলো, উপমান কর্মধারয় সমাসের একটা উদাহরণ বলো। তুষার ধবল, তুষারের ন্যায় ধবল। তুষার ধবল, তুষারের ন্যায় ধবল। ঠিক আছে, এখানে তুষারটা হলো উপমান আর ধবলটা সাধারণ ধর্ম, উপমেয় নাই, তাই উপমান কর্মধারয় সমাস। সৌম্যজিৎ, পরের প্রশ্ন। পূর্বপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? পূর্বপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে বলো, একটু আগে হলো। তৎপুরুষ সমাস ও কর্মধারয় সমাস। না, তৎপুরুষ কর্মধারয় তো পরপদের অর্থ প্রাধান্য পায়। পূর্বপদের অর্থ প্রাধান্য পায় কোন কোন সমাস? একটু আগে হলো, বলো আবার। স্যার বহুব্রীহি সমাস। ও মাথায় মারবো হাতুড়ির বাড়ি, ঘিলু বেরোবে তোর। স্যার আমি বলি, স্যার বলবো। বলো। দ্বিগু আর অব্যয়ীভাব সমাস। আরে দ্বিগু সমাস আর অব্যয়ীভাব সমাস, এটা পূর্বপদ দুটো। কর্মধারয় তৎপুরুষ, এটা পরপদ। আর একটা হলো দ্বন্দ্ব সমাস, উভয় পদ। আর বহুব্রীহি সমাসের তৃতীয় পদ বা অন্য পদ। কি রে, মনে থাকবে? হ্যাঁ স্যার। রাহুল, পরের প্রশ্ন। উপপদ তৎপুরুষ সমাস বলতে কি বোঝো? উপপদ তৎপুরুষ সমাস বলতে কি বোঝো বলো। কৃদন্ত পদের পূর্বে যে পদ থাকে অর্থাৎ উপপদের উপপদ থাকে এমন সমাসকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। কৃদন্ত পদের পূর্বে যে পদ থাকে তাকে উপপদ বলা হয়, আর উপপদ রয়েছে এমন তৎপুরুষ সমাসকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয়। উদাহরণ বলো। পকেট মার, পকেট মারে যে। পকেট মার, পকেট মারে যে। ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছে যিনি, বাজে। রেয়াশ্রী অ্যাবসেন্ট। আয়ুষ, পরের প্রশ্ন পড়ো। রত্নের মূল্য জহুরির কাছে উক্তিটির প্রসঙ্গ নির্দেশ করো। কে কখন একথা ভেবেছে? এটা 3 নম্বরের। হ্যাঁ স্যার। আবার প্রশ্নটা পড়ো। রত্নের মূল্য জহুরির কাছে উক্তিটির প্রসঙ্গ নির্দেশ করো। রত্নের মূল্য জহুরির কাছে জ্ঞানচক্ষু গল্পের কোন প্রসঙ্গে বলা হয়েছে বলো, প্রসঙ্গ বলো। আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের, তপনের লেখা গল্পের সঠিক মূল্য বা প্রকৃত মূল্য যাচাই করার প্রসঙ্গ বলা হয়েছে। লেখার সঠিক মূল্য যাচাই করার প্রসঙ্গেই বলা হয়েছে। ঠিক আছে, পরের পার্ট কি আছে? পরের প্রশ্ন এটারই পরের পার্ট। কে কখন একথা ভেবেছে? রত্নের মূল্য জহুরির কাছে কে কখন এই কথা বলে ভেবেছে? কে? তপন। শোনা যাচ্ছে না, অফ কর। শ্রুতি, কে কখন এই কথা ভেবেছে? যখন তপন এই কথা ভেবেছিল। তপন এই কথা ভেবেছিল কখন? যখন তপনের ছোট মাসি তপনের লেখা গল্পটি নিয়ে তার ছোট মাসিকে দিয়েছিল, তখন তপন বুঝতে পেরেছিল যে লেখার প্রকৃত মূল্য তার নতুন মেশাই বুঝবে, কারণ তিনিও নিচে একজন লেখক। তাই তপন মনে মনে বলছিল যে রত্নের মূল্য জহুরির কাছেই। তাহলে তপনের লেখা গল্প ছোট মাসি তপনের কাছ থেকে নিয়ে মেশোর হাতে দিয়েছিল, লেখক মেশোর হাতে। আর তপনের এই ভাবনাটা মাথায় এসেছিল যে যেহেতু তার নতুন মেশো একজন লেখক, দক্ষ লেখক, অনেক লেখা ছাপাটাপা হয়েছে, তো তার হাতেই এই লেখাটার প্রকৃত মূল্য যাচাই হবে, মূল্যায়ন হবে। কারণ রত্নের মূল্য জহুরির কাছে, যে যে বিষয়ে দক্ষ সেই বিষয়টা খুব ভালো বুঝতে পারবে, এটাকে সুন্দর করে গুছিয়ে লিখবে। সোমদত্তা, পরের প্রশ্ন পড়ো।
কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কার চোখের কথা বলা হয়েছে? চোখ দুটির বর্ণনা দাও। পথের দাবি রচনার লাইন, কেবল সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কার চোখের কথা বলা হয়েছে বলো? গিরিশ মহাপাত্রের বেশধারী সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে। গিরিশ মহাপাত্রের বেশধারী সব্যসাচী মল্লিকের চোখের কথা বলা হয়েছে। পরের পার্টের প্রশ্ন কি? চোখ দুটির বর্ণনা দাও। চোখ দুটির বর্ণনা দাও, বলো কেমন ছিল? সকলে যখন গিরিশ মহাপাত্রের বেশভূষার প্রতি নজর রাখছিল তখন একমাত্র অপূর্বই লক্ষ্য করেছিল যে গিরিশ মহাপাত্রের চোখ দুটোর মধ্যে কিছু যেন একটা আছে। সেগুলো টানা কি গোল, সেই চোখ টানা কি গোল, দীপ্ত কি প্রবাহীন, হ্যাঁ তারপর সেই সকল বর্ণনা দেওয়াই বৃথা। হ্যাঁ, সেই সমস্ত বর্ণনা না দিয়ে বলো কি বর্ণনা দেওয়া হয়েছিল? চোখের মধ্যে অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যেন একটা আছে, যা দেখে মনে হয় সেখানে যেন মৃত্যু প্রবেশ করতে পারবে না, তাই তার থেকে দূরে দাঁড়ানোর প্রয়োজন। চোখ দুটোর মধ্যে একটা গভীরতা লক্ষ্য করেছিল। চোখ দুটোর গভীরতা যেন গভীর জলাশয়ের মতো, ভয় হয় যে সেখানে খেলা চলবে না, সাবধানে দূরে দাঁড়ানোই ভালো। তার মানে চোখের মধ্যেই লুকিয়েছিল এমন কিছু শক্তি, প্রাণ শক্তি, যা তাকে বাঁচিয়ে রেখেছে। এটা কোন প্রসঙ্গে বলা হয়েছিল? উৎসের সঙ্গে তো প্রসঙ্গটা লিখতে হবে। কোন প্রসঙ্গে বলা হয়েছিল? নিমাইবাবুর সামনে সব্যসাচী মল্লিক অর্থাৎ গিরিশ মহাপাত্রকে প্রবেশ করানোর কথা বলা হয়েছে, হাজির করার কথা। গিরিশ মহাপাত্রকে নিমাইবাবুর সম্মুখে হাজির করানো বা তাকে তল্লাশির জন্য হাজির করানোর প্রসঙ্গে, হাজির করার পরই বলা হয়েছে। তাহলে তল্লাশির জন্য হাজির করার প্রসঙ্গে বলা হয়েছে। ত্রয়ী, পরের প্রশ্ন। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটি অপেক্ষার তাৎপর্য বিশ্লেষণ করো। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, অসুখী একজন কবিতার লাইন। মেয়েটির এই অপেক্ষার তাৎপর্য বিশ্লেষণ করো, বলো কোন প্রসঙ্গে বলা হয়েছে আগে বলো। কথক তার প্রিয়তমাকে ছেড়ে চলে গেছেন। তার মানে কথকের তার প্রিয়তমাকে ছেড়ে যাওয়ার প্রসঙ্গে বলা হয়েছে। তো এই বিষয়টার তাৎপর্য ব্যাখ্যা করো, বলো কি বলছে পরের যে লাইনটা বললে। যুদ্ধক্ষেত্রের আহ্বানে কথককে ঘর ছাড়তে যুদ্ধক্ষেত্রের আহ্বান কথককে ঘর ছাড়তে, যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য মানে যুদ্ধের আহ্বানে, দেশ রক্ষার জন্য বা শত্রুকে প্রতিহত করার জন্য যুদ্ধের আহ্বানে যুদ্ধক্ষেত্রে যেতে হয়েছে কথককে। ফলে এই যাওয়ার পথে সে তার সংসার, প্রিয়জন সবকিছুকেই ত্যাগ করেছে, কিন্তু তার এই কঠিন বাস্তবকে প্রিয়তমা মেয়েটি মেনে নিতে পারেনি। তাই তার মেয়েটির অপেক্ষা চলতেই থাকে। এছাড়াও যুদ্ধ আসার পরে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটলেও মেয়েটির মৃত্যু ঘটে না, কারণ তার ভালোবাসা চিরজীবী। মেয়েটির অপেক্ষা, কী কারণে অপেক্ষা সেটা লিখতে হবে। আর মেয়েটির এই যে অনন্ত অপেক্ষা, প্রতীক্ষা, সেটা লিখতে হবে। আর তার জীবনের যে অসুখী হয়ে ওঠার কারণটা লিখতে হবে। তার অপেক্ষার কারণ, অসুখী হয়ে ওঠার কারণ, যুদ্ধের প্রভাব, তাকে ছেড়ে চলে যাওয়া, অনিশ্চয়তার পথে পাড়ি দেওয়া, ফিরে না আসা, এগুলো লিখলেই হবে। যাই হোক, জুনাইনা, পরের প্রশ্ন। আর কি আছে প্রশ্ন? স্যার একটাই আছে। বলো। আমাদের কথা কে বা জানে, এর দ্বারা কবি কি বুঝিয়েছেন? আমাদের কথা কে বা জানে, এর দ্বারা কবি কি বুঝিয়েছেন? কোথাকার লাইন? আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা লাইন কার লেখা? কবি শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা। আমাদের কথা কে বা জানে কোন প্রসঙ্গে বলা হয়েছে? স্যার এখানে সাধারণ মানুষের কোনো ইতিহাস না থাকার প্রসঙ্গে বলা হয়েছে, কারণ সাধারণ মানুষের মর্মবেদনা কেউ বোঝে না। সাধারণ মানুষের, অসহায় সাধারণ বঞ্চিত মানুষের ইতিহাস না থাকার প্রসঙ্গে বলা হয়েছে। আর আমাদের কথা কে বা জানে, এটার প্রশ্ন কি ছিল? কবি এর দ্বারা কি বুঝিয়েছেন? কি বুঝিয়েছেন বলো? আমাদের কথা কে বা জানে।
স্যার এখানে কবি বলেছেন যে সাম্রাজ্যবাদী লোভী স্বার্থপর যারা ব্যক্তিরা তারা হচ্ছে নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য যুদ্ধ ঘোষণা করে বা সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করে, যার ফলে সর্বোপরি সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হয়। এতে সাধারণ মানুষের কোনো লাভ হয় না। তো সেক্ষেত্রে এবং সাধারণ মানুষ কতটা যে মানে ক্ষতিগ্রস্ত হয় তাদের উপর কি ঘটে সেটা কেউ জানে না, কেউ খোঁজ রাখে না, কখনোই জায়গা পায় না, ধরা হয় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে কবি অসহায় হয়ে সেই সাধারণ মানুষের সমব্যথিত হয়ে কবি এই কথা বলেছেন। সাধারণ মানুষের শোষিত বঞ্চিত এই সাধারণ অসহায় মানুষের প্রতি সমব্যথী হয়ে কবি বলেছেন যে তাদের কথা কেউ জানে না, তাদের কোনো খোঁজই রাখে না কেউ। যাদের হাত ধরে পৃথিবীর সভ্যতার উন্নয়ন প্রতি মুহূর্তে ঘটে চলেছে, যারা সভ্যতার ভিতটাকে রচনা করেছে, যারা ইতিহাসের পাতায় গৌরবের অধ্যায়ের সূচনা করেছে, অথচ তাদের সমস্ত ইতিহাসকে আড়াল করে, বিকৃত করে, তাদেরকে বঞ্চিত করে, তাদের থেকে কেড়ে নিয়ে তাদেরকে একবারে পতিত করে রাখা হয়েছে। তো সেই সমস্ত মানুষের কথা কেউ জানে না, কেউ খোঁজখবর নেয় না। পৃথিবী যেন তাদের প্রতি নির্বিকার উদাসীন হয়ে রয়েছে। তো এই প্রশ্নের উত্তরটাকে সুন্দর করে গুছিয়ে লিখবে। আসলে কিছুটা বইয়ের ভাষা, নোটের ভাষা আর কিছুটা নিজের ভাষা সব কিছু মিশিয়ে তারপরে একটা সুন্দর করে উত্তরটা লিখে তৈরি করতে হবে তোমাদের। তো আজকের আমরা এবিটিএ টেস্ট পেপারের দুটো পেজ শর্ট কোশ্চেন আলোচনা করলাম, 846 আর 875। এই দুটো পেজে শর্ট কোশ্চেনগুলো আজকে কমপ্লিট হলো। ওকে, আজকের এই পর্যন্ত। সবাইকে টাটা, বাই।